কিভাবে তৃণমূল নেতা কর্মীরা মারছে তাকে, ছবিটা একবার দেখুন। কেন ঢুকবি তুই? কভার লাগা, চাবি লাগাচ্ছি, এই চাবি লাগা, তুই কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? তুই লোকে ঢুকে কি করে? ওই ঘরে মরদা নাকি? ও ঘরে বাড়ি চলে নাকি? তুই ঢুকে কি করে ঘরে? এই কাজ এদিকে আসে, বের দিকে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। আমি হ্যাঁ আরে ঝগড়া ঢুকে যাবো ঘরে, চাবি লেখা আছে দেখ। ভিডিও করি ভিডিও করি কেন করবো না? তুই লোকে কেন ঢুকবি? তুই চলে পারা, তুই ভিডিও করিস না, আমি তোকে বলি কেন কি করে নিবি তুই? কেন ঢুকবি তুই? কভার লাগা, চাবি লাগাচ্ছি, এই চাবি লাগা, তুই কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? ছবিটা দেখুন, এই সেই তৃণমূল নেতা যার দাদাগিরি দেখলেন আপনারা। অভিযোগ, গত 8ই জানুয়ারি বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি করে যোগেন রুহিদাস নামে এক তৃণমূল কর্মী। গৃহবধূর আত্মীয় ওই যুবক ও পরিবারের অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। থানায় অভিযোগ জানালে গ্রেফতারও হন ওই তৃণমূল কর্মী। আবারও বলছি, যে তৃণমূল কর্মীকে দেখছেন গ্রেফতার হয়েছিল সে। আর তারপর থেকে স্থানীয় তৃণমূল নেতা রফিক আনসারি ও তার দলবল মহিলার পরিবার ও প্রতিবাদী যুবককে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। কয়েকদিন আগেই মুক্তি পান সেই অভিযুক্ত যোগেন, যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, যাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। আর মুক্তি পাওয়ার পর গতকাল দলবল নিয়ে যুবককে মারধর করে বলে অভিযোগ, যে ভিডিও ভাইরাল হয়েছে। কথা বলবো আমাদের রিপোর্টার তপন আমাদের সঙ্গে রয়েছে। তপন, মানে জেল থেকে বেরিয়েই এতটা সাহস পেল কি করে এই যোগেন, যে একেবারে সেই যে প্রতিবাদী যুবক তার বাড়িতে পৌঁছে গিয়ে তাকে এভাবে মারছে? পুলিশ কি কোনো ব্যবস্থা নিল? দেখো, সেটাই প্রশ্ন এখন, যে অভিযুক্ত যে যুবক, সেই যুবক গত 17 তারিখ সে জেল থেকে মুক্তি পায় এবং তারপরেই গতকাল রাত্রে তাকে এই যে প্রতিবাদী যুবক রাজু রুহিদাস, তাকে যখন একা পায় এই বলরামপুর শহরেরই একটি হোটেলের সামনে, তাকে সেই সময় মারধর করা হয় বলে অভিযোগ। এবং তাকে এতটাই মারধর করা হয় যে তাকে প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাসগড় সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন। তিনি তার ওয়াইফ যেটা বলেছেন যে গতকাল যখন রাত্রে যখন মারধর করা হয়, তারপরেই তিনি গোটা বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু পুলিশের কাছে সেই সময় তার স্বামীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে নিয়ে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে আসতে হয়েছে। ফলত সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে তুমি লিখিত অভিযোগ দায়ের করবেন। তোমায় বলি, গত 8 তারিখ রাত্রে এই যোগেন রুহিদাস সে এই যে তার আত্মীয় তার বাড়িতে ঢুকে পড়ে, সেই সময় তার স্বামী ছিল না এবং তারপরেই সেখানে তাকে শ্লীলতাহানি করে। তারপরেই যখন এই রাজু রুহিদাস এবং তার পরিবার যখন বাধা দেয় বা উপস্থিত হয়, তারপরেই সেখানে এই রাজু রুহিদাসের পরিবার ভিডিওতে কিছু ছবি তুলে রাখে। তারপর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তারপরেই গতকাল রাত্রে এই রাজু রুহিদাসকে মারধর করা হয় বলে অভিযোগ। তুমি সঙ্গে থাকো তপন, আমি আসছি তোমার কাছে। কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে আরো একবার সেই ভাইরাল ভিডিও দেখাবো, যে ভিডিও পরিবারের তরফ থেকে রেকর্ড করা হয়েছে। তুই কভার লাগা, চাবি লাগাচ্ছি, এই চাবি লাগা, তুই কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? তুই লোকে ঢুকে কি করে? ওই ঘরে মরদা নাকি? ও ঘরে বাড়ি চলে নাকি? তুই ঢুকে কি করে ঘরে? এই কাজ এদিকে আসে, বের দিকে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। আমি হ্যাঁ আরে ঝগড়া ঢুকে যাবো ঘরে, চাবি লেখা আছে দেখ। ভিডিও করি ভিডিও করি কেন করবো না? তুই লোকে কেন ঢুকবি? তুই চলে পারা, তুই ভিডিও করিস না, আমি তোকে বলি কেন কি করে নিবি? তুই কেন ঢুকবি? তুই কভার লাগা, চাবি লাগাচ্ছি, এই চাবি লাগা, তুই কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি? আমি আরো একবার কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। তপন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তপন, এই যোগেন রুহিদাস এখন কোথায় রয়েছে? এই কাজ এদিকে আসে, বের দিকে বেরো, বাইরে বেরো।
দেখো, যোগেন রুইদাসের সাথে আজকে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি প্রশ্নের কোনো উত্তর দেননি। ফলত তিনি বেরিয়ে চলে যান, পাশ কাটিয়ে কোনো প্রশ্নের কোনো উত্তর দেয়নি। ফলত প্রশ্ন উঠছে যে এইভাবে জেল থেকে তিনি যখন জামিনে মুক্তি পান, তারপরেই আবার কি করে এই প্রতিবাদী যে যুবক তার পরিবারের উপর হামলা করে বা তাদেরকে হুমকি দেওয়া হয়, এই যে একটা অভিযোগ উঠছে, এটাই প্রশ্ন উঠছে যে তাহলে যে এই যে দুষ্কৃতী বা এই যে যারা এই ঘটনার সাথে যুক্ত, তারা কিভাবে এই পরিবারের উপরে বারবার বাড়িতে হামলা চালালো, তারা বাড়িতে গেলেন, দলবল নিয়ে গেলেন, তারপরে এই প্রতিবাদী যুবকের তরফ থেকে থানায় যাওয়া হয়েছিল, অভিযোগ করেছেন তারা। দেখো, গতকাল রাত্রেই বলরামপুর থানাতে গোটা বিষয়টি জানানো হয়, কিন্তু বলরামপুর থানাতে যেটা জানা গেছে, বলরামপুর থানার সূত্র থেকে জানা গেছে যে বলরামপুর থানা চেয়েছিলেন যে একটা অভিযোগ দায়ের করে দিতে, কিন্তু এই যে প্রতিবাদী যুবক যাকে মারধর করা হয়েছে, তার স্ত্রী তিনি তার স্বামীকে নিয়ে পুরুলিয়ায় চলে আসেন। ফলত কালকে রাত্রে কোনো অভিযোগ দায়ের করেননি। প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে টিভি 9 বাংলায় স্বাগত। যে খবরে নজর রাখছে এই মুহূর্তে বড় খবর, পুরুলিয়ায় এক তৃণমূল কর্মী এক মহিলা শ্লীলতাহানি করে, এক যুবক প্রতিবাদ করেছিলেন, পরিবারের তরফ থেকে অভিযোগও জানানো হয়েছিল, তাকে পুলিশ জেলেও নিয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে জামিন পাওয়ার পরেই সেই প্রতিবাদী যুবকের বাড়িতে যান, তাকে মারধর করেন, হুমকি দেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার তো মনে হয় উনি ভবিষ্যতে তৃণমূলের বড় নেতা হতে পারবেন। তার প্রাথমিক যে কাজ, সেই কাজটি তিনি সম্পন্ন করেছেন। খুবই দুর্ভাগ্যের যে একের পর এক এই ধরনের দুষ্কৃতীরা রাজ্যে মুখ হিসাবে সামনে উঠে আসছে, এবং রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কতখানি ব্যর্থ এটা প্রমাণিত হয় যখন জামিনে থাকা দুষ্কৃতীরা নতুন করে অপরাধ ঘটায়। অর্থাৎ অপরাধীদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে যে বুড়ো আঙুল দেখাচ্ছে, তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পুরুলিয়ার এই ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম শঙ্কর ঘোষের সঙ্গে, এবং যে প্রতিবাদী যুবক এবং তার স্ত্রী এই ঘটনার পর কি বলছেন। তুই কেন ঢুকবি লোকে ঘরে? যখন ওই পার্টির সাথে একটু ঘোরাঘুরি করে, টিএমসি পার্টি, হ্যাঁ, অভিযোগ করেছিলাম থানাতে। তো থানাতে ওকে তুলে নিয়ে গেছিল রাত্রের বেলা, ফির ওকে রেফার করেছিল। ও 7-8 দিন ওকে রেখেছিল জেলে, বেল নিয়ে বাড়ি গেছে। আমি সাক্ষী আছি ওই কেসে, তার জন্য আমাকে মারলো। বলছে ওকে মারে শেষ করে দেয়। বলছি তুই বাঁচা থাকবি তবে না তুই সাক্ষী দিবি কোর্টে। কালকে আমার স্বামীকে রাফিক আনসারি, গুড্ডু আনসারি আর ইয়াকুব আনসারি আর কালু আনসারির ছেলে, এরা সব মিলে করে, আর জগন রুইদাস সব মিলে করে একটা হোটেলে নিয়ে যেয়ে করে মেরেছে। অভিযুক্ত তৃণমূল কর্মীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। বিজেপি বা কি বলছে শুনবো। মহিলার বাড়িতে কিছু তৃণমূলের কানা পাড়িকা নেতা শ্লীলতাহানির চেষ্টা করে, তারই পরিপ্রেক্ষিতে যে এখন মৃত্যুর সাথে লড়ছে, হসপিটালে যে ভর্তি আছে রাজু রুহিদাস, সে তার প্রতিবাদ করেছিল এবং বলরামপুরের প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যে হসপিটালে ভর্তি আছে সনাতনী গরিব ছেলে রাজুদা, এই ঘটনাটা ঘটার মূল কারিগর বা মূল কারণ হচ্ছে বলরামপুরের অপদার্থ তৃণমূলের দালার পুলিশ এবং তৃণমূলের কানাপাড়িকা নেতারা। বিষয়টা ভিত্তিহীন। গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না, তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, এই পাড়ারই বাসিন্দা, আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে। আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব, তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। আমরা পরের খবরে নজর রাখছি। প্রসূতি মৃত্যুর পর ফের বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ। এবার ওষুধ কেনাকাটায় উঠল বড় বেনিয়মের অভিযোগ। সরকার অনুমোদিত সংস্থার কাছে অক্সিটোসিন কেনে নি কর্তৃপক্ষ। টিভি 9 বাংলার হাতে বিস্ফোরক সেই প্রামাণ্য নথি। প্রসবের পর প্রসূতির রক্তক্ষরণ বন্ধ করতে অক্সিটোসিন দেওয়া হয়। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুতে অক্সিটোসিনের মান নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের কাছে আর কি কি তথ্য রয়েছে রিপোর্টার সৌরভ দত্তের ডিটেলে জানাবেন। সৌরভ। আমাদের চোখ রাঙিয়ে লাভ নেই,
লিমা দেখো কোন ওষুধ কেনার ক্ষেত্রে এই গরমিল ধরা পড়েছে, সেই ওষুধ কোন ওষুধ? প্রসূতি মায়েদের চিকিৎসায় ব্যবহৃত হয় রক্তক্ষরণ বন্ধের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ, সেই ওষুধ যে ওষুধকে ড্রাগ ফ্যাক্টরের প্রশ্নে যে একজন প্রসূতি মায়ের মৃত্যু হলো, বাকিদের আশঙ্কাজনক অবস্থার অবনতি হলো, যে ওষুধকে রিঙ্গাল ল্যাকটেটের পাশাপাশি আতস কাচের তলায় রেখেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, যারা বলেছিলেন যে অক্সিটোসিনকে সন্দেহের ঊর্ধ্বে রাখা যায় না, সেই অক্সিটোসিন কেনায় গরমিল ধরা পড়ছে। কোথায়? মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গরমিলটা কি? গরমিল হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর যে তালিকা, যে অনুমোদিত যে সংস্থা, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের ড্রাগ সংক্রান্ত যে কমিটি রয়েছে, এসেন্সিয়াল ড্রাগ লিস্ট, সেখানে এই সংস্থার ওষুধ অনুমোদন পায়নি। যে সংস্থার কাছ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দিনের পর দিন প্রায় বছর খানেকের বেশি সময় ধরে ওষুধ কিনে গেছেন, সরকার অনুমোদিত সংস্থার কাছ থেকে কেনেননি। ফল কি হতে পারে? ফল হতে পারে যে সেই ওষুধের গুণমান সরকার পরীক্ষা করে দেখেনি। তাহলে এমন একটা ওষুধ, একটা গুরুত্বপূর্ণ ওষুধ যার কোনো বিকল্প নেই, প্রসূতি মায়েদের ক্ষেত্রে দিতেই হয়, সেই ওষুধটা কেন মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাইরে থেকে কিনেছেন? সেখানকার ফেয়ার প্রাইভেট মেডিসিন যারা চালান তাদের কাছ থেকে কিনেছেন, মধুসূদন মেডিকেল এজেন্সি নামে একটি মেডিকেলের কাছ থেকে। কাকে জানিয়ে কিনলেন? তারা স্বাস্থ্য ভবনের অনুমতি নিয়েছিলেন? এখনো পর্যন্ত যা নথি আসছে, স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে এইরকম কোনো অনুমতি নেওয়া হয়নি। তাহলে কার্যত স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকার এই ওষুধ কেন কেনা হলো? জুনিয়র চিকিৎসকেরা বলছেন যে একদিকে এই ধরনের ঘটনা ঘটানো হবে, অন্যদিকে চিকিৎসকদের হিউম্যান ফ্যাক্টর বলে কাঠগড়ায় করানো হবে। এটা কেন? স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরাও কিন্তু মানছেন যে এইভাবে স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওষুধ কিনে ঠিক করেননি। মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সাফাই ছিল যে অক্সিটোসিন নিয়ে গন্ডগোলের খবর আসছিল, সেই জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে তারা স্বাস্থ্য ভবনকে জানালেন না কেন? রিপোর্ট করলেন না কেন? সেই ব্যাচের পরীক্ষা হতো, সেই সব না করে তারা কার আপাতত ধন্যবাদ। সিনিয়র এবং জুনিয়র ডক্টররা কি বলছেন এই নিয়ে শুনবো। দীর্ঘদিন ধরে তার জন্য যে আমাদের অর্থের সংস্থান সেটা স্বাস্থ্য দপ্তর করছেন, তার মানে আমাদের যারা প্রশাসনের যারা কর্তা ব্যক্তি তারা হচ্ছে এগুলি কিছু জানেন না, এরকম তো হতে পারে না। তাহলে তারা যদি জানেন অথচ চলছে, দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে এর প্রয়োজন আছে তাই করতে হচ্ছে, অথবা আমি জেনেও চুপ করে থাকছি। নিশ্চয়ই তাহলে এর মধ্যে যে সন্দেহটা আমরা সাধারণ মানুষ, চিকিৎসক সবাই করছেন যে স্বাস্থ্য দপ্তরের প্রতিটি কেনাকাটার মধ্যে একটা দুর্নীতির কিছু একটা কথাবার্তা আছে, তো এইটা নিশ্চয়ই কোথাও একটা সেই সন্দেহটা আরও দৃঢ় হয়। এরকম তো অনেক রকম কথাই আমরা শুনতে পাই। আমাদের এখানে যখন ডক্টর ঘোষ ছিলেন তিনিও তো অনেক রকম এরকম আর্থিক দুর্নীতির সাথে আমরা অলরেডি সেগুলো দেখেছি। তাহলে সেই জিনিসগুলো কাদের প্রশ্রয় হচ্ছে, কার প্রশ্রয় হচ্ছে? তাহলে আমরা যে স্বাস্থ্য সচিবের কথা বলেছিলাম, সেই স্বাস্থ্য সচিবের নাকের ডগাতেই এসব বসছে। এবার উনি যদি বলেন যে আমি এসব জানি না, তাহলে সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে তুলকালাম। পূর্ব বর্ধমানের অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল অশান্তি। রোগীর পরিবারের হাতে আক্রান্ত ডাক্তার, বাধা দিতে গেলে আক্রান্ত পুলিশও। ঝামেলা পাকানোর চেষ্টায় আটক বেশ কয়েকজন। ইনজিওর্ড পেশেন্ট এসেছিলেন, যে পেশেন্ট পার্টিরা ছিল তারা একটু অ্যাজিটেটেড হয়ে যায় এবং আমাদের ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, আমাদের নিজস্ব যারা স্টাফ আছে তাদের, পুলিশ পার্সন